ওমানের মাস্কাটে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ভারতে শেখ হাসিনার অবস্থান ও তার উস্কানিমূলক বক্তব্য প্রদান নিয়ে আপত্তি জানানো হবে। পাশাপাশি সম্পর্ক আর খারাপ না করার বার্তা দিল্লিকে দেওয়া হবে ঢাকার পক্ষ থেকে। এ বিষয়ে কথা বলতে সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি তাসনিম মহসিন। তার কাছ থেকে বিস্তারিত জানব। সঙ্গে আছি শাহাদাত তনিম। তাসনিম মহসিন, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ শাহাদাত। ওমানের মাস্কাটে একটি বৈঠক হতে যাচ্ছে আগামী সপ্তাহে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থাকবেন। কি কি বিষয় উঠে আসতে পারে এই বৈঠকে? মূলত হচ্ছে কি প্রথম প্রশ্ন আসে যে এই বৈঠকটা মাস্কটে কেন? মাস্কটে মূলত হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়ান ওশান কনফারেন্স, অষ্টম যেই কনফারেন্সটা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এটির মূলত অর্গানাইজার হচ্ছে ইন্ডিয়ান ফাউন্ডেশন, সাথে যৌথভাবে হচ্ছে গিয়ে কাজ করছে ওমানের ফরেন মিনিস্ট্রি। তো সেইখান থেকে জয়শঙ্কর মূলত হচ্ছে গিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে যাতে হচ্ছে গিয়ে ওইখানে ওই মূলত কনফারেন্সটাতে যোগ দেয়। তো এর পাশাপাশি হচ্ছে গিয়ে ওখানে জয়শঙ্করের সাথে দেখা করবেন, ওমানের ফরেন মিনিস্টারের সাথে দেখা করবেন, ওমানের এগ্রিকালচার মিনিস্টারের সাথে দেখা করবেন। তো মূলত দুইটি সোফার এখন পর্যন্ত আমরা বায়োল্যাটারাল মিটিং যে হবে, দুইটির খবর আমরা এখন পর্যন্ত দেখেছি। একটি হচ্ছে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে মূলত। তো ভারতের সাথে এই মুহূর্তে সবচাইতে বার্নিং ইস্যু যদি আমরা বলি, বা যেই জায়গাগুলোতে আসলে ফোকাস করা দরকার, যে প্রবলেমগুলো আসলে মিটিগেট বা কমিয়ে আনা দরকার, তার মধ্যে মূলত যে বিষয়টি হচ্ছে গিয়ে যে ভারতে বসে বাংলাদেশের এগেনস্টে যে উস্কানিগুলো আসছে, সেটি মূলত আসছে হচ্ছে গিয়ে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বয়ং শেখ হাসিনা সহ বাকিরা সবাই আসলে ভারতে পালিয়ে আছে। তো সেখান থেকে বসে হচ্ছে গিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সো আপনি জানেন যে হচ্ছে গিয়ে এই কারণে হচ্ছে গিয়ে অলরেডি বাংলাদেশ কিন্তু ভারতকে চিঠি দিয়ে বলেছে যে যদি শেখ হাসিনা ভারতে বসে কোনো বক্তৃতা বিবৃতি বাংলাদেশের এগেনস্টে দেয়, সেটা দুই দেশের সম্পর্কের মূলত অন্তরায় হবে, সেটা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল বাধাটা আসলে ক্রিয়েট করবে। সো সেই কথাটা তাকে চিঠিতে বলেছিল। তো এইবার মূলত হচ্ছে গিয়ে সামনাসামনি দেখা হয় জয়শঙ্করকে, মূলত বলবে যে দেখো বাবা, এইটা যাতে আসলে না হয়, এটা আসলে এটা আসলে হেলদি না। আপনি দেখেন যে যদি বাংলাদেশে বসে বা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারতের অনেক সময় দাবি করে আসছে পাকিস্তানে বসে সেইখানকার জঙ্গি গোষ্ঠীরা ভারতের এগেনস্টে আপনার ষড়যন্ত্র করছে, নানা ধরনের গুপ্ত হামলা বা নানা কিছু করেছে। তো সেই সময় ভারত বারবার করে পাকিস্তানকে দোষারোপ করত। ঠিক আছে, ভারতকে সেটাকে আসলে খুব ভালোভাবে নিত। পাকিস্তানে বসে যদি ভারতের এগেনস্টে কেউ কোনো কিছু করে, ভারত অবশ্যই ভালোভাবে নিবে না। ঠিক সেরকম বাংলাদেশে বসে যদি ভারতের এগেনস্টে হচ্ছে কেউ আসলে কোনো পরিকল্পনা বা অস্থিতিশীল করার চেষ্টা করে, ভারতকে আসলে ভালোভাবে নিবে। ঠিক সেইমভাবেই ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, তিনি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, এটা বাংলাদেশ আসলে ভালোভাবে নেওয়ার কিছু না। এই বক্তব্যটাই মূলত জোরালোভাবে দিবে। পাশাপাশি সীমান্ত হত্যার একটি ইস্যু আছে। সীমান্ত হত্যা অলমোস্ট 5 আগস্টের পরের থেকে দেখেছি সীমান্ত হত্যায় একটু বেড়ে গিয়েছে। সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার সীমান্তে শূন্য রেখা বরাবর আপনার ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই সেটেলড বর্ডার এমওইউটা মূলত আছে, যে 150 গজের মধ্যে, শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কেউ আসলে কোনো ধরনের স্থাপনা করতে পারবে না। সেখানে কৃষিকাজ হ্যান ত্যান বাকি কিছু করা যাবে, কিন্তু কোনো স্থাপনা করা যাবে না। ভারত প্রতিনিয়ত সেখানে স্থাপনার তৈরি করার চেষ্টা করছে। এক হচ্ছে শূন্য রেখাতে কাঁটাতারের বেড়া নির্মাণ করার তারা আসলে মূলত হচ্ছে গিয়ে পারমিশনটি বাংলাদেশের থেকে নিয়েছিল, কিন্তু কাঁটাতারের বেড়ার জায়গায় সেখানে আমরা দেখেছি যে অত্যাধুনিক রাডার বসানো, ওইখানে ক্যামেরা বসানো, এগুলার কথা তো আসলে ওই চুক্তির মধ্যে আসলে ছিল না, বা ওই পারমিশনের দেওয়া হয়নি। ভারত বসে আছে, কিন্তু এই 5 আগস্টের পরের থেকে সেটি আর বাংলাদেশ সেটি করতে দিচ্ছে না। সো এটা নিয়ে একটা সীমান্তে একটা উত্তেজনাকর কিছুদিন আগে আমরা সেটা দেখেছি। সেইগুলাকে যাতে আসলে উস্কানি ছাড়া যাতে বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো হার্শ আচরণ না করা হয়, সেই আগুলাই থাকবে।
সম্পর্ক না আগাক, কিন্তু আর যাতে খারাপের দিকে না যায়, সেই বার্তাটি থাকবে হচ্ছে গিয়ে তৌহিদ হোসেনের পক্ষ থেকে। আপনার প্রতিবেদনের শিরোনাম ছিল এটি যে দিল্লির সঙ্গে সম্পর্ক আর যেন খারাপ না হয়, এইটি আজকে ছিল। আপনাকে যদি প্রশ্ন করি যে দিল্লির সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের খারাপটা আসলে নাম্বারে যদি হিসাব করি, আপনি কত নাম্বার দিবেন, যে কতটুকু খারাপ হয়েছে? না মানে এইটা যদি দেখেন যে মানে 5 আগস্টের আগে এই দুই দেশের সম্পর্ককে বলা হচ্ছে গিয়ে সোনালী অধ্যায়, গোল্ডেন এরা, সোনালী অধ্যায় বলে আখ্যায়িত করা হতো। কি এমন হলো, মানে বাংলাদেশ আসলে কি করেছে? প্রথম কথা হচ্ছে গিয়ে যে ভারতের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। তো মানে আমাদের সমকালে আসলে ইনভেস্টিগেট করে দেখা যায় সংখ্যালঘু, যেমন আমরা ময়মনসিংহের একটা রিপোর্ট আমরা ছাপিয়েছিলাম, যেখানে ওই হিন্দু পরিষদের একটি রিপোর্ট ছিল যে কোন জেলায় কতজন সংখ্যালঘু মূলত হচ্ছে গিয়ে আক্রান্ত হয়েছে বা এই সাম্প্রদায়িকতার শিকার হয়েছে। তো সেখানে ময়মনসিংহ জেলায় তারা 9 জনের কথা মূলত হচ্ছে বলেছিল। আমাদেরই এটা অনুসন্ধান করে আমরা দেখেছি যে 8টি যে ঘটনা ঘটেছে 9টির মধ্যে একটি ছিল সাম্প্রদায়িক কারণে, বাকি 8টি ছিল সেটা ছিল বায়োল্যাটারাল, মূলত ভাইয়ে ভাইয়ে ঝগড়া বা ব্যবসায়িক কারণে ঝগড়া বা অন্য কোনো কারণে, সেটার সাথে সাম্প্রদায়িকতার আসলে কোনো কালার আসলে ছিল না। তো যেটা হচ্ছে কি ভারত বারবার বলার চেষ্টা করছে এখানে সাম্প্রদায়িক হামলা বাড়ছে। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার আমলগুলোতে ওই 15 বছরে প্রচুর সাম্প্রদায়িক আপনার সহিংসতা হয়েছে। আপনার মন্দিরে আগুন দেওয়া, মন্দির ভাঙচুর করা, হিন্দু গ্রাম পুড়িয়ে দেওয়া, এই ঘটনাগুলো তো বাংলাদেশে ঘটেছে। জোর করে জমি দখল করা। স্বয়ং বেনজির আহমেদই তো হচ্ছে গিয়ে হিন্দু জমি দখল করেছেন গোপালগঞ্জে, সেখানে তিনি রিসর্ট করেছেন। তো তখন আসলে ভারতকে আমরা সোচ্চার হতে দেখিনি বা করতে দেখিনি। তো হঠাৎ করে তাদের মানে কি বলা যায়, এই হিন্দুদের জন্য প্রেম আসলে বাংলাদেশে বেড়ে গিয়েছে, ওয়ারাস তাদের দেশেই হচ্ছে গিয়ে প্রতিনিয়ত নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এনিওয়ে, সো ইস্যু হচ্ছে গিয়ে যে সোনালী অধ্যায় থেকে হঠাৎ করে এটা আসলে এমন মানে শীতল সম্পর্ক তৈরি হচ্ছে, উষ্ণ, আমরা মানে এটাকে আসলে ওয়ার্ম রিলেশন অ্যান্ড কোল্ড। সো এটা আসলে এত শীতল হয়েছে সম্পর্কটা, এটা সামনে আগাচ্ছে না, ক্রমাগত ডিটোরেট বা খারাপের দিকে মূলত যাচ্ছে আর কি। সো এটাকে খারাপের দিকে এখন বাংলাদেশের সাথে অন্যান্য দেশের, ইভেন মিয়ানমারের সাথেও হচ্ছে গিয়ে আমাদের এত রোহিঙ্গা এসে পড়ে আছে, মিয়ানমারের সাথে আমাদের এত খারাপ সম্পর্ক না যেটা এই মুহূর্তে ভারতের সাথে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়েছে, এই ব্যাপারে ভারত কি বলছে? ভারতের পক্ষ থেকে কি কোনো বার্তা পেয়েছে বাংলাদেশ? ভারতের পক্ষ থেকে ভারত বলছে প্রথম কথা যে বাংলাদেশকে তারা দোষারোপ করছে, বাংলাদেশকে দোষারোপ করে বলছে যে বাংলাদেশ, প্রথম কথা শেখ হাসিনা বিবৃতি নিয়ে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে এটার সাথে ভারতের কোনো সম্পৃক্ততা নাই, তাদের কোনো ভূমিকা নাই। তোমার মাটিতে বসে, তোমার দেশে বসে, তোমার আশ্রয় পেয়ে, তোমার সকল সুযোগ সুবিধা ব্যবহার করে কেউ যদি আমার এগেনস্টে কোনো ধরনের খারাপ আচরণ বা উস্কানিমূলক আচরণ বা অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে এখানে তুমি দায় এড়ানোর আসলে কোনো সুযোগ আসলে নাই। তো এইখানে ভারত বলছে যেটা তাদের কোনো ভূমিকা নাই বা তাদের দায় নাই। তারা বলছে যে বাংলাদেশ তার নিজের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে পারছে না, এই কারণে ভারতের উপর দায় চাপাচ্ছে। আরে ভাই, প্রথম কথা থেকে আমি যে আমার অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিব, তোমার এখান থেকে হচ্ছে এরকম উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করলে তো আমার এখানের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক থাকে। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে তারা যেটা বলার চেষ্টা করছে, এক তো তাদের কোনো দায় নাই, তাদের কোনো বাংলাদেশের উপর তারা দোষ চাপাচ্ছে। 3 নাম্বার হচ্ছে গিয়ে যে বাংলাদেশ থেকে যদি এরকম কোনো কিছু করা হতো, মানে তাহলে আসলে কীরকম, ভারতের এই বিবৃতিটা, ভারতের কোনো দায় নাই সেটা তার নিজস্ব কথা, বা এই যে কথাগুলো বলছে এই কথাগুলোতে ওই পাকিস্তানের সাথে, যখন পাকিস্তানে ভারতের মানে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যখন পাকিস্তানে পালিয়ে থাকতো, তো তখন আমরা দেখেছি ভারত যখন আসলে এরকম বিবৃতি দিত তখন পাকিস্তানও বলতো এটার সাথে তাদের কোনো দায় নেই। তো সেরকম কথাই পাকিস্তানের ওই কথাটাই ভারত এখানে বাংলাদেশের সাথে রেপ্লিকা করে আসলে রিপিট করছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যেই মিথ্যাচারগুলো করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে 5 আগস্টের পর থেকে, সেগুলো নিয়ে কি এই বৈঠকে কোনো আলোচনা হওয়ার সুযোগ দেখেন কিনা? না, এইটা যদি আপনি দেখেন 5 আগস্টের পরে তো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বা এগুলা নিয়ে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো বা
মানে ওই সময় সংখ্যালঘু নির্যাতন হয় নাই, গভর্নমেন্টও কিন্তু বলেনি, এবং সেটা যেগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে গভর্নমেন্ট ব্যবস্থা নিয়েছে এবং সেগুলো অলরেডি গণমাধ্যমে এসেছে। সো ওই সময় যে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর বিষয়টা সেটি কিন্তু এখন মানে ধীরে ধীরে কমে এসছে, কারণ ভারত আসলে বুঝতে পেরেছে যে মিথ্যা প্রচার করে মূলত হচ্ছে কি তাদের গণমাধ্যমের ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা সেটাকে তারা আসলে কোয়েশ্চেনেবল করছে বা প্রশ্নের সম্মুখীন করছে। সো ফলে সেইখান থেকে তারা আসলে অনেক কমিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমি আজকে দ্য প্রিন্টের, ইন্ডিয়ান একটি পত্রিকা দ্য প্রিন্টের একটি রিপোর্ট দেখছিলাম, তারা বলছিল যে সেখানে শেখ হাসিনা ইজ নট দালাই লামা, শেখ হাসিনা আসলে দালাই লামা না। আজকে থেকে বহু বছর আগে তিব্বতের যে নেতা দালাই লামাকে ভারত যে আপনার আশ্রয় দিয়েছিল, দালাই লামা ছিলেন একজন ধর্মগুরু, ঠিক আছে। সো ফলে হচ্ছে শেখ হাসিনা দালাই লামা না, মানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বা ভারত আসলে কি লাভ করছে এখন তাদের পত্রপত্রিকাতে সেই হিসেব নিকেশ করা শুরু হয়েছে। কারণ শেখ হাসিনাকে যদি না থাকতো বা শেখ হাসিনা যদি আসলে দুই দেশের সম্পর্কের অন্তরা না হতো, তাহলে তাদের তো মূল সমস্যাটি হচ্ছে গিয়ে চীন, বাংলাদেশের সাথে চীনের সখ্যতা নিয়েই তাদের মূল সমস্যা। তারা বলছে যে যত বেশি তুমি আর্ম টুইস্টিং করছো বা বাংলাদেশকে যত বেশি চাপ দেওয়ার চেষ্টা করছো, বাংলাদেশ ততই চীনের দিকে ঝুঁকে পড়ছে, এইটা তাদের বিশ্লেষণ। সো শেখ হাসিনার ওইখানে অবস্থান এবং মানে তাকে যে দালাই লামার সাথে তুলনা করে প্রথম দিকে যে আপনার বলা হয়েছিল ভারতের সরকার থেকে যে দালাই লামাকে যেহেতু করে তাদের গণমাধ্যমের খবর অনুযায়ী, তো তারা বলছে যে শেখ হাসিনা ইজ নট দালাই লামা, যে তোমরা তাকে আশ্রয় দিয়ে ভারত আসলে কি লাভটা পেয়েছে সেই হিসাব নিকাশ কিন্তু করা শুরু হয়েছে ইতিমধ্যে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে যে ঢাকা দিল্লির যে কূটনৈতিক সম্পর্ক সেটা কি এখনো বাড়ছে, টানে পড়েনটা কি বাড়ছে? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান মূলত হচ্ছে গিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলেন। তো সেইখানে তিনি একটা খুব সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্যমূলক একটি কথা বলেছেন, সেটি হচ্ছে গিয়ে যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক বাড়বে। সো এই কথার ইঙ্গিত হচ্ছে গিয়ে যে অ্যাজ লং অ্যাজ দিস ইন্টারিম গভর্নমেন্ট, মানে যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে ভারতের সাথে আসলে সম্পর্ক বাড়বে না। এই বার্তা মূলত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের সরকার মূলত এখন যে অন্তর্বর্তী সরকার আছে তারা মূলত পেয়েছে। তো এই কারণেই মূলত তারা বলছে যে সম্পর্ক না আগাক, কিন্তু খারাপের দিকে আসলে যাতে না। নির্বাচনের আগামী বছর হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই বছরের শেষের দিকে, ততদিন পর্যন্ত কি সম্পর্ক তাহলে আরো ক্রমাগত খারাপের দিকে যাবে বলে মনে করেন কিনা আপনি? এটা না ডিপেন্ড করবে হচ্ছে কি দ্য অ্যাকশন অফ দ্য ইন্ডিয়া আসলে কি ভূমিকা নেয় সেটার উপরে। কারণ এখন পর্যন্ত ইউএনজিএতে গত বছরে যখন পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, তারা তখন বলেছিলেন যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা। ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে ফরেন অফিস কনসালটেশনে এসেছিলেন, তখনও তারা বলেছিলেন যে এক শেখ হাসিনা এসে আমাদের সম্পর্কের বাধা হয়ে দাঁড়াতে পারে না, আমরা বাকি সম্পর্কগুলো এগিয়ে নিব। কিন্তু তারা তো মুখে বলছে হচ্ছে গিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবিক অর্থে থিওরিটিক্যালি দে আর সেইং অল দিস থিং, বাট প্র্যাকটিক্যালি আসলে তারা কি করছে দৃশ্যমান আসলে আমরা দেখছি যে ক্রমাগত হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো উস্কানি ছাড়াই ভারত আসলে আমাদের এগেনস্টে, মানে এই গভর্নমেন্টের এগেনস্টে একটি প্রচারণা বলেন বা একটি নেতিবাচক মনোভাব রাখছে। অন্তর্বর্তী সরকারের কোনো ঘাটতি দেখছেন কিনা বা পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে? না, মানে অন্তর্বর্তী সরকার কিন্তু বারবার করে বলছে যে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই, এবং বাংলাদেশ কিন্তু কখনোই প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে নাই, সবসময় রিঅ্যাক্টিভ রোল প্লে করেছে। তাও রিঅ্যাক্টিভ রোল প্লে করেছে কি কোনগুলাতে? 10টা ঘটনার থেকে 3টা 4টা 5টা সেগুলাকে বাছাই করে, সবগুলাকে কিন্তু না, সেগুলাকে বাছাই করে তারপরে বাংলাদেশ রিঅ্যাকশন দিয়েছে। যদি প্রো অ্যাকশন দিতে তাইলে তো বিষয়টা অন্যরকম থাকতো। তো বাংলাদেশের দিক থেকে আমি আসলে খুব একটা আমি দেখিনি যে বাংলাদেশ আগ বাড়িয়ে আসলে কিছু করেছে, বরঞ্চ ভারতের দিক থেকে আগ বাড়িয়ে করেছে। সেই যে ইভেন্টগুলো ঘটেছে তার মধ্যে থেকে হয়তো বাংলাদেশ বাছাই করে সিলেক্টিভ টুয়ার্ডস রিঅ্যাক্টিভ, বাংলাদেশ আসলে খুব সিলেক্ট করে রিঅ্যাক্ট করেছে, সবগুলোতে রিঅ্যাক্ট করেনি। তাসনিম মহসিন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।